স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। এক বছর বিরতির পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তৃতীয় আসরে নতুন করে গঠিত হয়েছে সব দল। খেলোয়াড় সংগ্রহে আঙ্গিকও আসছে নতুনত্ব। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের মাঠের ঝলক দেখার জন্য অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা। এসব নিয়ে আজকের আলোচনা বিপিএল এর ডাক। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহ ও ইশতিয়াক আহমেদ এবং দৈনিক কালের কণ্ঠের উপ সম্পাদক মুস্তফা মামুন। স্বাগত আপনাদের। বাদশা ভাই, অবশ্যই প্রথম দুই আসরের পর একটা বিরতি, তারপর আবার এই আসরটা শুরু হচ্ছে এবং মাঝখানে সময়টা বলা যায় যে এই বিপিএল আয়োজন এবং বিপিএল নিয়ে যেসব কথা অভিযোগ ছিল সবটা মিলে বেশ একটা ক্রান্তিকালই অতিক্রম করতে হয়েছে। আবার এই বছর যখন বিপিএলটা শুরু হবে তার আগে অস্ট্রেলিয়ান না আসা, সব মিলিয়ে বিপিএলটা আবার নতুন করে নিশ্চয়ই একটা বাংলাদেশের ক্রিকেটটাকে প্রাণ সঞ্চারের যেই গতিটা ছিল সেটাতে ফিরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করবে মনে করেন? না, ভূমিকাটা হচ্ছে কি, আপনার যদি বাংলাদেশ টিমের পারফরমেন্স আপনি যদি আগের দেখেন, বাংলাদেশ প্লেইং গুড ক্রিকেট। এখন বিপিএল এর আগে হয়নি, কি কারণে হয়নি এক বছর, এবছর কিন্তু দে আর প্রিটি অর্গানাইজড। আমি আপনাকে সত্যি কথা বলি, প্রত্যেকটা জিনিস তারা এত সময় নিয়েছে বিকজ টু অর্গানাইজ এভরিথিং অ্যান্ড একদম প্রপার পারতে আসে এখন বিকজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, কন্ট্রাক্ট সাইন, এইটা গ্যারান্টি মানি, এইটা তারপর টিভি রাইটস, সব কিছু আপনি খুব, আমি বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু মিস্টার আফজালুর রহমান সিনহা বিকজ আই ওয়ার্ক ইন হিজ অফিস। ওনার মিটিং হতো ওনার অফিসে, তো দুই একটা কথা আমি শুনতাম এখান থেকে। তো আমি এইবার মনে করি বিপিএল খুব চমৎকার হবে আর সময়টা খুব ভালো। তারপরে হয় কি, বিপিএলে অনেক লোক কিন্তু ইনভলভ থাকে, আমরাও ইনভলভ থাকি, মিডিয়ার লোকরা ইনভলভ থাকে, স্পেক্টাটার্সরা ইনভলভ থাকে। সর্ট অফ পিকনিক, আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন খেলা দেখতে, এক একটা ভেন্যুতে খেলা হচ্ছে। আর সেকেন্ডলি যখন বিদেশি টিম আসে, প্রবলেমটা হয় কি, এতগুলা লোককে আপনি একসাথে অ্যাকোমোডেট করতে পারেন না বিকজ দ্য স্টেডিয়াম ইজ ভেরি স্মল। এখানে ধরেন আপনি একটা টিকিটে দুটা খেলা দেখতে পারবেন আমার মনে হয় মোস্ট প্রবলি। তো এইগুলো দিক দিয়ে দেখলে পজিটিভ ইয়ে। আর এই জন্য আর একটু পজিটিভ আমি এই জন্য বলবো যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ভালো খেলতেছে। বাংলাদেশের ক্রিকেটের মান কিন্তু আগের থেকে অনেক উপরের দিকে চলে গেছে। এখন এই বিদেশি প্লেয়ারদের সাথে খেলে আমার মনে হয় এরা অনেক ভালো করবে। এটা অবশ্য গুরুত্বপূর্ণ। আমরা গত বছরও যখন বিপিএল হয়েছিল, বিপিএল এর যে দ্বিতীয় আসর ছিল, সেখানেও কিন্তু তারকা, বাংলাদেশি তারকা ক্রিকেটারের তালিকাটা যতটুকু ছিল তার চাইতে এখন তালিকা অনেক বেশি প্রসারিত। এমনকি যারা আমাদের মূল দলে নেই তারাও কিন্তু তারকা খেলোয়াড়, মানুষ তাদের খেলা দেখতে চায়। সেটি একটা বলা যায় যে প্রত্যেকটা দলেই ফলে সমৃদ্ধ হবে এরকমই আশা করা যায়। বাদশা ভাই, এই ক্ষেত্রে এই যে সংখ্যা এবং কোয়ালিটি, এবার কিন্তু দলের সংখ্যাও বেড়েছে, ফলে প্রতিদ্বন্দ্বিতা আগের চাইতে বাড়বে কিনা কি মনে হয়? ডেফিনেটলি পারবে। কিন্তু আমি এই জন্য বলতেছি, স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেক উপরে চলে গেছে। আর সেকেন্ডলি যারা পাইপলাইনে আছে তারাও কিন্তু আজকাল কিন্তু ওই আগের মতো ওই স্ল্যাক ক্রিকেট খেলে না। আপনি দেখবেন এই 4 দিনের ম্যাচ হচ্ছে, এখানে দেখবেন অনেকগুলো সেঞ্চুরি হয়েছে যদি আপনি দেখেন। তারপর প্লেয়াররা খুব সিরিয়াস বিকজ দে নো এখানে তারা যদি ভালো খেলে, টিমে ঢুকতে পারলে দেয়ার আর লট অফ ক্যাশ মানিজ আর ইনভলভ। তো ন্যাচারালি এটা একটা ভালো একটা জীবিকা। কিন্তু আপনি যদি 10 বছর ভালো ক্রিকেট খেলতে পারেন, ইউ ক্যান মেক ফরচুন অফ ইউর লাইফ। আর যারা যেসব জায়গার থেকে তারা আসতেছে, আপনি দেখেন মোস্তাফিজকে দেখেন, অল অফ আ সাডেন দিস ইয়াং কিড কেম ফ্রম সামওয়্যার অ্যান্ড সে কাটার দিয়ে হি বিকাম, বাংলাদেশ তো না ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে সে। তো এই ধরনের আমি ধরেন এরকম দুই একটা ছেলে যদি আমরা পাই, আরও পাও, এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। আর সেকেন্ডলি ইউ আর গিভিং অপরচুনিটি টু লট অফ ক্রিকেটার্স অফ বাংলাদেশ খেলার জন্য, যে সুযোগটা খুব কম পায় তারা, যারা আপনি ধরেন সি গ্রেড ডি গ্রেডে আছে, সেই সুযোগটা আপনার বিপিএলে পাচ্ছে। ইশতিয়াক ভাই, আপনার কাছে এই যে এই সুযোগটা নতুনদের জন্য, বিশেষ করে বলা যায় যে সব দলেই বিশ্বখ্যাত খেলোয়াড়রা থাকছেন, দেশের বড় খেলোয়াড়রাও থাকছেন, ফলে ড্রেসিং রুম ভাগাভাগি করে যদি নিতে পারে তারা, এইটা একটা বড় প্রাপ্তি হবে। কারণ অনেকেই হয়তো সেই সুযোগটাই অন্যভাবে পেত না। এইটি আসলে বিপিএল এর জন্য কতটুকু উপকারী হবে বা নতুন খেলোয়াড়দের জন্য বিশেষ করে? নিঃসন্দেহে আমার মনে হয় যে অনেক কয়টা বেনিফিটসের মধ্যে এইটা একটা বেনিফিটস, যেটা আপনি ঠিকই বললেন, ইয়াংস্টার্সদের জন্য, যে বিভিন্ন দেশের নামি দামি প্লেয়ার, বড় বড় প্লেয়ারদের সাথে উঠা বসা, ড্রেসিং রুম শেয়ার করা,
ডিনার টেবিল শেয়ার করা, আপনার একসাথে প্র্যাকটিসে যাওয়া, বাসে যাওয়া, হোটেলে থাকা, এই যে ইন্টারাকশনস যেগুলো হয়, এইগুলো আমার মনে হয় এর মধ্যে দিয়ে কিন্তু অনেক ধরনের শেখার যেগুলো ব্যাপার স্যাপার, এরকম একটা সুযোগ বিশেষ করে আমি মনে করি যে ইয়াংস্টার্সদের জন্য এর থেকে ভালো আর সুযোগ হয় না। ইভেন ইউ আর প্র্যাকটিসিং অ্যাগেনস্ট দেম, সেটাও কিন্তু সবসময় সেই সুযোগটা আসে না। তো আমার মনে হয় যে এবার ইয়াং প্লেয়ার্সের সংখ্যা অনেক বেশি হবে, কারণ আমরা যেরকম প্রথমবার যখন প্রথম দুটা আসর হয়েছিল, আমরা প্রথম আসরের পরে আমরা দেখতে পেরেছিলাম যে বাংলাদেশ পরবর্তীতে এশিয়া কাপে দারুণ একটা পারফরমেন্স। তো এইটা সিনিয়র্সরা যারা এখন বাংলাদেশের যারা মেইন প্লেয়ার্সরা, একটা আমার মনে হয় বাংলাদেশের অনেক কয়টা সাকসেসের মধ্যে এশিয়া কাপের ওই পারফরমেন্সটা, ওই সিরিজটা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল আমি মনে করি একটা টুর্নামেন্ট, এবং সেটা জাস্ট আফটার দি T20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু তখন এখন যেরকম ইয়াং প্লেয়ার্স অনেক সংখ্যায় বেশি, তখন হয়তোবা ছিল, এখন প্রুভেন ইয়াংস্টার্স অনেক অনেক সংখ্যায় বেশি হবে। সেই জন্য they will also try to make the best out of this tournament, and যারা আন্ডার 19 প্লেয়ার্সরা আছে, বাংলাদেশ এই টিম যারা গেছে, বাংলাদেশ আন্ডার 19 আমরা জানি যে তারা বেশ কিছু টুর্নামেন্টস সাউথ আফ্রিকাতে ভালো খেলেছে, এখানে ভালো খেলেছে। কিছু কিছু ইয়াংস্টার্স আমার বিশ্বাস খুব বেশি দিন নাই যখন দে উইল বি পুশিং সৌম্য সরকার, লিটন দাস এবং আদার্স। কম্পিটিশন এখন এত হয়ে যাচ্ছে, আমার ধারণা যে এই বিপিএল কে এই প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ নেওয়ার এর থেকে বেটার আর ইয়াংস্টারদের জন্য এই সুযোগ আসবে না। অবশ্যই ছোট ফর্মের ক্রিকেট নিয়ে নানান কথা আছে, কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই দলগুলো বিশ্বখ্যাত কোচদের নিয়ে আসছেন, কোচিং স্টাফদের নিয়ে আসছেন। সেইটাও কিন্তু আমাদের জন্য একটা বড় ব্লেসিংস হতে পারে, কারণ অনেক ইয়াংস্টার্সই কিন্তু তাদের সংস্পর্শে আসবে, যেটা আমাদের জন্য একটা বড় পাওনা হয়ে। অ্যাবসলিউটলি। এবং আপনি যদি প্রথম যেটা আমরা যে বিপিএল এর যে আসর হয়েছিল, এটা একটা সাহসের ব্যাপার। কিন্তু আমরা আইপিএল এর পরপরই আমরা আইপিএল এর টাইপ একটা টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা, এটা কিন্তু যে সে ব্যাপার না। কারণ ইন্ডিয়ান আইপিএল যেটা আমরা দেখছি, ইট ইজ আ ডিফারেন্ট লিগ। এখন বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের বিগ ব্যাশ বলেন, আপনার ক্যারিবিয়ান বলেন, পাকিস্তানেও হচ্ছে। কিন্তু আইপিএল এর পরে যে T20-র যে আমার মনে হয় যে ধারাবাহিকতারা, বাংলাদেশ, আই থিঙ্ক আই শুড গিভ ক্রেডিট টু বাংলাদেশ ফর অর্গানাইজিং টুর্নামেন্ট যেটা খুব পপুলার হয়েছিল। এবং সেই জন্যই কিন্তু বিভিন্ন দেশের প্লেয়াররা, একটা ছোটোখাটো ইস্যুস ছিল, বাট আমার মনে হয় যে কোনো একটা বড় আসর করতে গেলে টিদিং প্রবলেমস থাকেই। আই থিঙ্ক দিস টাইম অ্যারাউন্ড ইট উইল বি ওয়ান হেল অফ বিপিএল। আমার মনে হয় যে যেই মানের প্লেয়াররা আসছে, এবং আমি আশা করব যে গেলবার যেগুলো কিছু কিছু এরার্স ছিল, উইল বি এবল টু ওভারকাম দোজ, অ্যান্ড দিস টাইম অ্যারাউন্ড আমার মনে হয় যে আরও আগামী দিনগুলোর জন্য এটা আকৃষ্ট করবে আরও ভালো ভালো প্লেয়ারদের, মানে যারা অনেকে আসে নাই কিংবা আসতে পারেনি। আই বিলিভ অ্যান্ড আই হোপ that this BPL will be the right type of BPL where other players will be attracted to come the following years. আমার বিশ্বাস। তো মামুন, আজকে তো বিপিএল এর খেলোয়াড়দের একটা বড় অংশেরই আসলে সিদ্ধান্ত হয়ে গেছে, ডাক হয়েছে যে তারা কোন দলে খেলবে। আমরা একটু আজকের ঘটনাটা জানতে চাই যে শেষ পর্যন্ত দল যতটুকু গঠন করা হয়েছে, সেখানে আপনি কিরকম দেখছেন? দলগুলির শক্তির খুব বেশি তারতম্য হচ্ছে কিনা? প্রথম হচ্ছে আপনি আমাকে বেশ একটা প্রশ্ন করলেন এই অর্থে আর কি। আমি আসলে এই প্রশ্নটা, কারণ প্রথম হচ্ছে এই বিপিএল আইপিএল এই ক্রিকেট টুর্নামেন্টগুলোর দলগুলো কেমন হলো, এটা আসলে প্রথম কথা, যেহেতু ফরম্যাটটা খুব ছোট, এটা খুব বেশি ম্যাটার করে না আসলে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আপনি প্লেয়ার বাই চয়েস করবেন, সেখানে লাখটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। এটা কিন্তু কোনো অপশন না বা কোনো ক্রিকেটিং পয়েন্টে যে আপনি এই টিমটা করবেন, এটা ইটস নট দ্যাট। যেমন রংপুর আজকে সাকিব এবং সৌম্যকে পেয়ে গেল, দ্যাটস বিকজ দে গট দ্য লাক। ফলে এটা হচ্ছে আরেকটা বিষয়। তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, তাহলে সাকিব যে দলে যায় ওই দলে একটা এজ পাবে, এটা আপনি যেভাবেই দেখেন। তো সাকিব ইজ ইন রংপুর, এবং সেই ক্ষেত্রে তারা আরও কিছু প্লেয়ার নিয়েছে, সৌম্য সরকার। ফলে সব কিছু মিলে আমরা এইভাবে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে রংপুর এখন পর্যন্ত বেটার। বাট স্টিল সবাই 17-18 জন প্লেয়ার করেছে, আরও কিন্তু এক সপ্তাহ সময় আছে, আরও 7-8 জন মানে প্লেয়ার নেওয়ার সুযোগ আছে। এবং আইকন প্লেয়াররা যেহেতু ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, মোটামুটি ধরেন যে আমাদের 6 জন টপ প্লেয়ার 6টা দলে আছে, ফলে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর তো এখানে কাজ করবেই।
এবং আমাদের ইয়াং প্লেয়ারও মোটামুটি ওয়েল ডিস্ট্রিবিউটেড, ফলে মোটামুটি এক ধরনের ভারসাম্য আছে। বাট আমি মনে করি যে সাকিব যেহেতু আছে, যদিও ক্রিস গেইল বরিশালে খেলবে সেটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু আসলে বাংলাদেশে যখন খেলা হয় কন্টিনিউয়াসলি খেলবে বাংলাদেশের একজন প্লেয়ার, এবং গত বিপিএলও সাকিব টপ প্লেয়ার ছিল, ফলে সাকিবের কারণে আমি বলবো যে রংপুর বেটার টিম হয়েছে। তবে যেটা হচ্ছে মানে ঠিক আমি এই জায়গাটাতে যে কারণে আমি বলছি যে বিপিএলে টিমের শক্তি আমার কাছে ম্যাটার করে না, আরেকটা কারণে ম্যাটার করে না, লট অফ ফিক্সড ম্যাচেস। আমাদের এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। আমি কিন্তু বিপিএলে কে ভালো দল হলো কে খারাপ দল হলো এটা আমার কাছে ইমেটেরিয়াল। আমার কাছে মেটেরিয়াল হলো যদি বিপিএল এর কোয়ালিটি অফ ক্রিকেট পুয়ার হয়, আই ডোন্ট মাইন্ড। খেলা খুব খারাপ হলে আই ডোন্ট মাইন্ড, দর্শক আসলে আই ডোন্ট মাইন্ড, আই উইল মাইন্ড। এবং আমার মনে হয় এই ফোকাস থাকা উচিত যে ফিক্সড ম্যাচ কম হবে, ম্যাচের নামে প্রতারণা হবে না, প্রহসন হবে না, যেটা ব্যাপকভাবে হয় সেটা শুধুমাত্র বিপিএলে হয় না। বিপিএল যে টুর্নামেন্ট যত সেই আইপিএলে অলমোস্ট এখন তো দেখাচ্ছে প্রায় সবই ফিক্সড ম্যাচ। আপনি ক্রিস গেইল যে মামলা হচ্ছে সেখানে সে বলছে যে সে সবাইকে অফার করেছে, সেই অফারগুলো ব্যাককালামও জানতো, পন্টিংও জানতো, 2008 সালের ঘটনা। এবং সে এইটা বলেছে একজনকে অফার দিকে লুভেনসেনকে যে তুমি নিচ্ছ না, এটা তো সবাই করে, হোয়াই নট ইউ। এবং আমরা এখন দেখি 5 বছর আগের ঘটনা, জেলে যেতে হচ্ছে প্লেয়ারদের। আমাদের আশরাফুলকে আমরা হারিয়েছি কিন্তু এই টুর্নামেন্টের ফলে ধরেন যে এর কিছু পজিটিভ দিক আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের প্রথম কথা কি এখানে একটা কালচারাল ক্ল্যাশ হয়। কালচারাল ক্ল্যাশটা কি, এই যে ফ্র্যাঞ্চাইজি বেস খেলা, দিস ইজ দ্য ওয়ে অফ নর্থ আমেরিকান স্পোর্টস ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমেরিকায় এরকম হয়। মানে আপনি ধরেন যে এই কি যেন NBA, তারপরে মনে করেন যে MLB যেটা মেজর লিগ বেসবল দিয়ে আসলে ফ্র্যাঞ্চাইজি বেসটা শুরু হয়েছিল। আর আরেকটা হচ্ছে ইউরোপিয়ান বেস, যেটা হচ্ছে ক্লাব ওরিয়েন্টেড, ইটস মোর কালচার। মানে ঠিক আপনার পয়সা আছে, আপনি কালকে একটা টিম নিয়ে এরকম একটা, ইটস নট দ্যাট, আপনার ক্লাব হবে, ওই সেই ক্লাব সমর্থক দর্শকের মাধ্যমে গড়ে উঠবে এরকম। আমরা কিন্তু কালচারালি ইউরোপিয়ান যে ক্লাব কালচার, ইউরোপিয়ান যে স্পোর্টস ম্যানেজমেন্ট কালচার, আমরা সেটাই ধারণ করি, কিন্তু আমাদের স্পোর্টস সেইটাই ধারণ করে। ফলে হঠাৎ করে যখন ফ্র্যাঞ্চাইজি বেস আসলো এবং কর্পোরেট ওয়ার্ল্ড যখন এর উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে সে অনেক বেশি চায় মুনাফা, টাকা। তার কাছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো মন্দ এগুলো কোনো বিষয় না। সে মার্কেটের এই চাহিদা অনুযায়ী যখন সবাই ব্যাপকভাবে টাকা রোজগার করে, তখন প্লেয়ারদের মধ্যে মনে হয় যে সবাই রোজগার করছে, আমি কেন করবো না। এবং আরেকটা বিষয়, ওখানে ক্রিকেটটা সেকেন্ডারি হয়ে যায়। আমরা যদি আইপিএলের দেখি, যে আইপিএলের প্লেয়ারদের যে সমস্ত আমরা কিছু ডায়েরি দেখেছি যেগুলো বেরিয়েছে, সেখানে তারা বলেছে তাদের কাছে প্র্যাকটিসটা বাধ্যমূলক ছিল না, কিন্তু পোস্ট ম্যাচ পার্টি ওয়াজ মাস্ট। সেখানে ওয়েল ড্রেস থাকা, সেখানে কর্পোরেট লোকজনের সঙ্গে করে, এরকম বিষয় আর কি। এবং বাংলাদেশে এগুলো হয়, এগুলো আমরা মানে আমাদের আসলে সাদাকে সাদা কালোকে কালো বলা উচিত। এই কারণে বলা উচিত যে না বললে জিনিসটা যদি সেরকম ফার্সিক্যাল হয়, তাহলে প্লেয়ার তৈরি তো দূরের কথা, আমরা আশরাফুলের মতো এবার আরও কাকে হারাই, আরও কাউকে হারাই, আশরাফুল, মুশারফুল, কারণ কতবার ইভেন দেখেন এইবার আমি দেখেছি যে ম্যাচ ফিক্সিংয়ে একদম শাস্তিপ্রাপ্ত মোহাম্মদ আমির আছে। তারপর হচ্ছে চিটাগংয়ের যে 4 জন, আমরা আজকে একটা স্টোরি করেছি যে ফিক্সিং এর সঙ্গে ইনভলভ যারা, তারা কারা কারা কোন দলে আছেন। এখন আপনি বলতে পারেন যে এটা গ্লোবাল ফেনোমেনা, পৃথিবীর সব দেশে আছে, ডেফিনেটলি গ্লোবাল ফেনোমেনা, লড়াই করতে হবে, কিন্তু আমাদেরও খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। কারণ আমাদের ক্রিকেটটাকে এরকম, ধরেন আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া যদি দেখেন, তারা কিন্তু অনেক কিছু সামাল দিয়ে ফেলতে পারে, বিকজ দে হ্যাভ এ লং হেরিটেজ। এবং আরেকটা জিনিস হয় যে কারণে আমার আরেকটা রিজার্ভেশন আছে এই T20 বেস ক্রিকেটে আমাদের অতিরিক্ত মেতে থাকার বিষয়, সেটা হচ্ছে ধরেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, তারা কিন্তু তাদের ক্রিকেটটা খেলেছে, তাদের ক্রিকেট কালচারটা তৈরি হচ্ছে লঙ্গার ভার্সন বেস করে, তাদের যারা প্লেয়ার তারা কিন্তু ওই খেলে খেলে তৈরি হয়েছে। ফলে T20 নতুন আসলে ওইটাকে তারা আত্মস্থ করবে, গ্রহণ করবে, বেসিকটা ঠিক রেখে। আমাদের বেসিক জায়গায় যেহেতু প্রবলেম, কারণ আমরা কোনটা নিয়ে বেশি সাফার করি, টেস্ট ক্রিকেট, লঙ্গার ভার্সন খেলা হয় না। সো আমাদের জেনারেশন যদি পুরোপুরি এটা মুখী হয়ে যায়, আমরা মিডিয়া, আমাদের টাকা পয়সা, কারণ টাকা পয়সা অনেক বেশি, একটা প্লেয়ার একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে যা পায়, এই বিপিএল একটা ম্যাচ খেলে তাতে অনেক গুণ বেশি টাকা পাবে, প্লেয়াররা এরকম হয়ে যাবে। তো ফলে আমাদের ওই জায়গা থেকে ফোকাস সরে গিয়ে যদি আমাদের T20 মুখী হয়ে যায়, তাহলে আমরা টেস্ট নেশন হিসাবে আমাদের লঙ্গার ভার্সন সেইটা কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তারপর হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের কারণে আমাদের ইয়াং প্লেয়ার, এবং আপনি জানেন যে আমাদের দেশের প্রবলেমটা আরও অনেক বেশি, কারণ আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডে দেখি, শিক্ষা, কালচার, প্লেয়ারদের ম্যানেজমেন্ট সেগুলো অনেক ডেভেলপ। আমাদের তো ঠিক ওইরকম না। আমাদের একটা প্লেয়ার আমি উদাহরণ দিই, আমাদের মুস্তাফিজ মনে করেন, বা আমাদের একটা প্লেয়ার, সে হয়তো মাত্র ন্যাশনাল টিমে ভালো করছে, বিপিএল আসলো, সে দেখলো এর চেয়ে এটা অনেক বেশি টাকা দিচ্ছে, এর চেয়ে এটা অনেক বেশি ফেম দিচ্ছে, তখন তার ক্যাটাগরি তার সেকেন্ডারি হয়ে যায় কিনা। কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু অনেক টপ প্লেয়ার রিটায়ার করে ফেলেছে, টেস্ট ক্রিকেট রিটায়ার করে শুধু T20 ক্রিকেট খেলছে। সো এইরকম অনেকগুলো কিন্তু মানে প্রবলেমের জায়গা আছে, এবং প্রবলেমের জায়গাগুলো আমরা যেটা লক্ষ্য করি যে এইটা আসলে অ্যাড্রেস করা হয় না বাংলাদেশে। যেমন এই যে এইবার যে বাদশা ভাই যে কথাগুলো বললেন, দেখেন যে স্যালারি ক্যাপ আপনার 35 লাখ পর্যন্ত, আপনি যদি দেখেন ফার্স্ট বিপিএল এর সময় এটা কিন্তু কোনো লিমিট ছিল না, এবং অবিশ্বাস্য রকম টাকা পয়সা দেওয়া হচ্ছিল। এখন তখন আমরা খুব অবাক হচ্ছিলাম যে একটা ফ্র্যাঞ্চাইজি মনে করেন সে একজন প্লেয়ারকে ধরেন 1 কোটি টাকা দিচ্ছে, 50 লাখ 70 লাখ দিচ্ছে কথায় কথায়, মানে সেই মানের প্লেয়ারদের। তারপর টোটাল তার যে বাজেটটা দাঁড়াচ্ছে সেইটা বাংলাদেশের মার্কেট থেকে, বাংলাদেশের বিপিএল এর দর্শক মূলত বাংলাদেশ, সেই অর্থে না। ইন্ডিয়ারটা যেহেতু একটা সুবিধা আছে বাংলাদেশের মার্কেট অন্যান্য দেশে দেখে, ফলে এটা তারা কোথা থেকে পাবে। এবং তখন আমরা দেখলাম যে টপ যারা বিজনেস হাউস, তারা কিন্তু সেভাবে পার্টিসিপেট করে নেয় প্রথমবার। 2-3টা গ্রুপ ছিল যাদেরকে আমরা চিন্তামই না। তো
তো তাহলে এটা কিভাবে হচ্ছে? এবং তখন আমরা ধারণা করছিলাম, তখন কিন্তু আপনি ওই সময় মিডিয়ায় দেখবেন, মিডিয়ার অন্তত একটা সেকশন, স্পেশালি প্রিন্ট মিডিয়ার একটা সেকশন এটা বলেছিল যে এটা আসলে মার্কেটে ইনফ্লেশন হচ্ছে, মার্কেটের মানে যখন মার্কেটে যে কোনো জায়গায় বেশি বিনিয়োগ হচ্ছে তার মানে দের ইজ সামথিং ফিশি। এবং পরে প্রমাণিত সেই ফিশিটা কি? ফিশিটা হচ্ছে ম্যাচ ফিক্সিং, যেখানে ইভেন দলের মালিক পর্যন্ত জড়িত। আপনি কোথায় যাবেন? আপনি হচ্ছে মার্কেটের মানে যখন মার্কেটে যে কোনো জায়গায় বেশি বিনিয়োগ হচ্ছে তার মানে দের ইজ সামথিং ফিশি। এবং পরে প্রমাণিত সেই ফিশিটা কি? ফিশিটা হচ্ছে ম্যাচ ফিক্সিং, যেখানে ইভেন দলের মালিক পর্যন্ত জড়িত। আপনি কোথায় যাবেন? আপনি ঢাকা গ্ল্যাডিয়েটর যে চ্যাম্পিয়ন, অবশ্যই আমাদেরকে এই সতর্কতাগুলি অবলম্বন করতে হবে। এবং মানে আমাদের সামনে চ্যালেঞ্জ দুটা, একটা হচ্ছে যে টি-20-র মাধ্যমে খেলোয়াড়দেরকে যারা সামনের দিকে এগিয়ে আনা সম্ভব তাদেরকে এগিয়ে নিয়ে আসা, এটার যে বেনিফিটসগুলি এগুলি পুরোপুরিভাবে নেওয়া, এবং একই সঙ্গে যেই ডিমেরিটসগুলি আছে সেগুলির পেছনে আসলে আমরা সতর্ক দৃষ্টি রাখছি কিনা, সেইটার একটা সার্ভেলেন্স মেকানিজম থাকছে কিনা, সেটা কিন্তু খেলোয়াড়দের দিক থেকেও থাকতে হবে। এবং অবশ্যই মিডিয়া তো সেই ভূমিকা আগেও ছিল, এখনো থাকবে। এই বিষয়গুলি নিয়ে আর একটু ফিরে আসবো বাদশা ভাই আপনাদের কাছে এটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাদশা ভাই, এই যে এবছরও বিপিএলে যে যতটুকু আমরা এখনো পর্যন্ত জানি যে ভেন্যুগুলি নির্ধারিত দুইটি, ঢাকা চট্টগ্রামে, কিন্তু দল এর চেয়ে বেশি স্থানীয় মানুষকে, কারণ এটা তো এইটাও একটা বড় কারণ যে দলগুলির নাম যেহেতু অঞ্চল ভিত্তিক, ফলে স্থানীয় মানুষকে যদি এটার সঙ্গে সম্পৃক্ত করতে হয় সেক্ষেত্রে খেলাগুলিকে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন ছিল কিনা, বা সেখানে কি চ্যালেঞ্জ বাংলাদেশ যে এখনো পাচ্ছে না? না, আমাদের কিন্তু অনেকগুলো ভেন্যু আছে। ব্যাপার হচ্ছে কি, আমি বুঝতেছি না ওয়াই দে ওয়ান্ট টুর্নামেন্ট ঢাকা চিটাগাং কেন। সিলেট ইজ গুড ভেন্যু, খুলনা ইজ এ গুড ভেন্যু, বগুড়া ইজ অলসো গুড ভেন্যু, রাজশাহী স্টেডিয়ামের সম্বন্ধে আমি জানি না এখনও। কিন্তু আমার কথা হচ্ছে ছড়াক না, খেলাটা না ছড়ালে তো লাভ হচ্ছে না। তাহলে তো আপনি একটা জায়গায় যদি বেস করে রাখেন তাহলে আপনি ওই দুইটা জায়গায় আপনি হচ্ছে। এখন আপনি রাজশাহীর লোককে বলবেন না ভাই চিটাগাঙ্গে গিয়ে ওই খেলাটা দেখো, তো এটা ইট ইজ বিকাম ডিফিকাল্ট ইউনো। এই দিক দিয়ে আমি চাই যে সব জায়গায় খেলা হোক, মিনিমাম 4টে স্টেডিয়ামে খেলা হোক। আচ্ছা, যদি না পারি 6টায় 4টা করি মিনিমাম। আইনো এটার জন্য খরচ বেশি হবে, অনেক জায়গায় হোটেলের প্রবলেম থাকতে পারে, বাট আমার মনে হয় না সিলেটে এখন আর হোটেলের প্রবলেম আছে। খুলনায় হতে পারে, আমি জানি না। এখন যেখানে হোটেলের প্রবলেম আছে ওখানে কম ম্যাচ দেন আপনি, ওকে একটা ম্যাচ খেলা দেন কি দুটা খেলা দেন, তো একদিনই তো দুটো খেলা হচ্ছে, তো 4টা টিমের রাখার বন্দোবস্ত দেখেন করা যায় কি না। যদি এভাবে করে আপনি যদি কিছু করতে পারেন তাহলে সুবিধা হয়, অন্য অন্য জায়গায় আপনার খেলা দেখতে পারতেছে। আর মামুন যে কথাটা বললো যে আগের বিপিএলে অনেক কিছু হয়েছে, আমার মনে হয় এবার বিপিএলে একটু অন্যরকম হবে, বিকজ প্লেয়ার্স আর ভেরি কশাস অ্যান্ড অলসো দে নো দ্য পানিশমেন্টস। এখানে ব্যাপার হচ্ছে কি, ইউ ক্যানট প্লে উইথ ইউর ফিউচার। হ্যাঁ, এখন কথা হচ্ছে অনেক ছেলে আছে মিসগাইডেড হইতে পারে। আমার মনে হয় এদেরকে একটা ওরিয়েন্টেশন করা উচিত, মালিক যারা ফ্র্যাঞ্চাইজ যারা আছে তাদেরকেও এই ব্যাপারে অ্যাড্রেস করা উচিত, প্লেয়ারদের অলসো। হ্যাঁ, অ্যান্ড অলসো ফ্র্যাঞ্চাইজকে অ্যাডভাইস করা উচিত বাই দ্য ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে এই তোমরা ডুজ অ্যান্ড ডোন্টস করতে পারবা না। এইগুলো প্রত্যেকটা জিনিসের উপরে ডুজ অ্যান্ড ডোন্টস যদি রাখেন, এগুলো যদি না ফলো করো, দ্যাট দিস অ্যামাউন্ট অফ মানি উইল বি ফাইন, অর মেবি নেক্সট ইয়ার ইউল নট এলিজিবল টু কাম অ্যান্ড পার্টিসিপেট ইন দি ইয়ে। এগুলো যদি করে বিপিএল সুন্দর হবে। আর পাঁচ ঘেটে লাভ নেই, এখন আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনি চুরি করলে ধরা খাবেন। কেন মিডিয়া বলেন, পেপার বলেন, লোকজন বলেন, দে আর ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট। পেনি এদিক থেকে ওদিক হলে ধরবে। আর ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবার খুব অনেক অর্গানাইজ। আমি বারে বারে ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলে ফেলি, আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক অর্গানাইজ, আই টেল ইউ। আর অনেক ডিসিপ্লিন বোর্ড কিন্তু, আপনাকে আমি সত্যি কথা বলি, কেন আমি তো দেখি আমাদের অফিসে মিটিং হয়, আমি দেখি, তো দেখাতে আমি বুঝতে পারি এদের কথাবার্তায়, এদের চালচলনে, যে না, দে আর ভেরি ডিসিপ্লিন, ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আমিও বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একটু ইনভলভ আছি, তো আমি কিছু না কিছু খবর পাই। তো আমার কথা হচ্ছে বাংলাদেশে ক্রিকেটের 2020 খেললে যে টেস্ট ম্যাচে এফেক্ট করবে না, টেস্ট ম্যাচের প্লেয়ারকে কিন্তু মেন্টালিটি ডিফারেন্ট। অনেক ভালো প্লেয়ার আছে, দেখো সাব্বিরকে কিন্তু আমরা নিয়ে গেছি 3 দিনের ম্যাচে কিন্তু গড়ে 100। এখন কথা হচ্ছে প্লেয়ার নিজেকে তৈরি করতে হবে। আর এত তারা সাপোর্ট পাচ্ছে যে এতগুলো যে বিদেশি লোকজন আসতেছে অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ কোচ, তারপর প্লেয়াররা ড্রেসিং রুম শেয়ার করতে, এদের থেকে অনেক কিছু শিখবে। আর আজকাল হচ্ছে টেস্ট ম্যাচ কী জিনিস আর ওয়ান ডে কী,
2020 ক্রিকেটার কিন্তু সবাই জানে, এই 3টা ফরম্যাট কিন্তু তারা জানে। এখন প্লেয়ারদের দায়িত্ব তাকে নিজেকে তৈরি করে নেওয়া। আমি তৈরি করতে পারবো না আপনাকে, আপনার মেন্টালিটি, আপনি টেস্ট ম্যাচ খেলবেন কীভাবে খেলবেন, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট। আর নাইলে আপনি খেলেন না, তাহলে আপনি স্ট্রিক্ট অনলি ওয়ান টাইপ অফ গেম, আপনি ওয়ান ডেতে থাকেন। যেরকম অনেক ইন্ডিয়ান ক্রিকেটার আছে, দে আর কনসিডার অনলি ফর ওডিআইজ অ্যান্ড 2020, টেস্ট ম্যাচে খেলানো হয় না, সেই সিস্টেমও আসতে পারে। আর আমার তো মনে হয় না বিপিএল উইল বি সাকসেসফুল। অল দি অডস মাউন্ট বলছে, আমি ঠিক আছে, বলাতে ভালো হয়েছে একটা জিনিস, দ্য পিপুল বিকাম ভেরি কেয়ারফুল, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য থিং। আমরা আগে একটা ঘন্টা বাজাই দিলাম যে বি কেয়ারফুল, ইফ ইউ ডু সামথিং রং ইউ গোইং টু বি কট, অ্যান্ড কট মানে কি, ইউল বি পানিশড অ্যান্ড ইউ মাইট গো টু জেল, এরকমও হতে পারে। ইশতিয়াক ভাই, এই যে সতর্কতা, সেই সতর্কতাটা গত 2 বছরের চাইতে এই বছরটা একটু বেশি, এবং আমরা জানি যে যেহেতু বাংলাদেশের অন্যতম সেরা একজন খেলোয়াড়কে আসলে মামুন ভাইও যেটা বলছেন যে অনেক কম বয়সেই আমরা মাঠের বাইরে তাকে পেয়েছি, এবং সেইটা মনে রেখে হলেও আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এই সতর্কতার দিক থেকে বিসিবির প্রস্তুতি কেমন মনে করছেন? অর্থাৎ বিশেষ করে খেলোয়াড় এবং একই সঙ্গে মালিকদেরকে এইটার অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে সতর্কতাটা আপনার চোখে পড়ছে কিনা? দেখেন, গেল বিপিএল এর সময় কিন্তু দিস ACU was asked to come and get involved. এটা কিন্তু আমি বলবো যে প্রুডেন্স কিংবা বিচক্ষণতা ইন দ্য পার্ট অফ বিসিবি, যে যেভাবে হোক এখানে যেন কোনো রকমের দুর্নীতি যেন না হয়, সেটা যেন হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে পরবর্তীতে ট্রাইব্যুনালের একটা ফর্ম করা হয়েছিল, সেখান থেকেও আমরা কিছুটা হলেও জানতে পেরেছি আউটকামসগুলো কি। একমাত্র আশরাফুল, হু সেলফ প্রোক্লেইমড সর্ট অফ কনফেস করেছে, আদারওয়াইজ অন্যান্য অনেকে আছে যারা দে ওয়ার নট প্রুভেন গিলটি, কিন্তু দে কেম ইনটু দি সিন আনফরচুনেটলি। এবং আই অ্যাগ্রি অ্যাবসলিউটলি 100% উইথ মামুন যে এইটা যেন না হয়। এবং আমি আশা করব যে বিগত দিনের থেকে শিক্ষা বোথ ফ্র্যাঞ্চাইজিসরা পাবে এবং প্লেয়ার্সরাও, দে নো a player like Ashraful, he had to sacrifice his career because of this wrongdoing. সুতরাং এই প্লেয়ারদের যদি সেই বুদ্ধি থাকে, এবং আই থিঙ্ক ইদানিংকালে এইগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের ফোরামস এবং বিভিন্ন ধরনের হয়, আই ডোন্ট নো, মামুন উইল বেয়ার মি আউট, যে প্লেয়ারদেরকে এডুকেট করা, এইটার প্রক্রিয়াটা কিন্তু বিভিন্ন সময় এবং প্রায় সময়ে কিন্তু হয়ে থাকে। কি করবে কি করবে না, এবং এমনকি মাঠেও কিন্তু কি করা যাবে কি করা যাবে না, দর্শকের আচরণও কিন্তু খেলার মাঝে মাঝে বলা হয়, বিশেষ করে বর্ণবাদী আচরণের ক্ষেত্রে তো মানে যে কোনো খেলাই থাকে। আমাদের এখানে অতটা এফেক্ট হয় না ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে তো ইশতিয়াক ভাই মাঠে যখন থাকি তখন দেখি কিছুক্ষণ পর পরই বলা হয়। আমাদের এটাকে এই যে বিষয়টা আপনি বলেন বর্ণবাদী আচরণ, সেটা তো আমাদের এখানে খুব বড় সমস্যা না, কারণ আসলে আমাদের সোসাইটিতে এটা সমস্যা না, এবং এটার বিষয়ে আমাদের খুব সেন্সিটিভিটি নেই। এই জন্যই যে বললেন বিচ্ছিন্নভাবে দর্শকদের আচরণ, সেটা ওই পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আমি মনে করি আপনি যে পয়েন্টটা তুলেছেন, এটা আমাদের সতর্ক হওয়া উচিত, কারণ স্পোর্টস ওয়ার্ল্ডে সবচেয়ে বড় সমস্যা হিসেবে কিন্তু দেখা হয় এই রেসিজমটাকে, কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের সোসাইটিতে নাই, ফলে ধারণা করে নেওয়া হয় এটা বড় সমস্যা না, এবং এই বিষয়ে অত সংবেদনশীলতা আমাদের নেই। বাট যদি আমাদের এই যে বিচ্ছিন্ন সব ঘটনা হয়, এগুলো যদি মানে প্রপার জায়গায় প্লেস হয়, এগুলো কিন্তু প্রবলেম হতে পারে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে সর্বশেষ ভারত যখন বাংলাদেশে সফর করছিল, তখন ছোট্ট একটা ঘটনা ছিল, কিন্তু ঘটনাতে যেরকমই হোক না কেন, এটা কিন্তু এফেক্ট অনেকখানি গিয়েছে। এবং ভারতীয় মিডিয়া যদি দেখেন তাহলে দেখবেন যে সেটা যেই প্রতিক্রিয়া তারা দেখিয়েছে। আরেকটা জিনিস মামুন, ইফ ইউ এগ্রি উইথ মি, আমার তো মনে হয় না যে এই অ্যান্টি কারাপশন ইউনিট এইটাকে ডাইরেক্টলি টুর্নামেন্ট চলাকালীন ইনভলভ করা এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে জানানো। আই মিন ইউ আর ডাইরেক্টলি রিলেটেড টু মিডিয়া। নাও ইউ টেল মি হাউ মেনি কান্ট্রিজ দেয়ার হ্যাভ বিন or who have been known to give this area as much emphasis যেটা which we did last। এটা আমি বলি, এখানে একটা ঘটনা কি, প্রথম কথা হচ্ছে এটা আসলে আমি মনে করি খুব ভালো হয়েছে। না হলে যেটা হয়, ক্রিকেটে কিন্তু বড় বড় যে স্ক্যান্ডালগুলো আপনারা যদি দেখেন, ফিক্সিং, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর কখনো স্বীকার করে নাই, পরে
মিডিয়া কিন্তু এটা নিয়ে 90s থেকে শুরু করেছে, ঠিক আছে। ফাইনালি যেটা হয়েছে, পুলিশ ধরেছে, মানে তারপর যেটা হচ্ছে হানসিকুনের ঘটনাটা কিভাবে আসলো, যে পুলিশ এই জিনিসটা ধরেছে। ইন্ডিয়াতে আইপিএলে কিন্তু কয়েকজন খেলোয়াড়কে শ্রীশান্তকে পুলিশ গ্রেফতার করেছে, ফলে এসিও না থাকলে বরং অন্য যে ঘটনাটা ঘটতে পারে সরাসরি পুলিশ ইন্টারভেন করতে পারে। ফলে অ্যাটলিস্ট আমি মনে করি যে এসিও থাকায় যেটা হয়েছে যে করাপশন যেহেতু আমরা নিজেরা প্রোটেক্ট করছি, বলে জিনিসটা পুলিশ পর্যন্ত যাবে না, গেলে এক ধরনের স্ক্রুটিনি হয়ে যাবে। তবে এখানে কিছু পয়েন্ট আমি একটা সাইড বলেছে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু গতবার যে আশরাফুলকে শাস্তি দিয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের একটা ওয়ান অফ দা কি বলা যায় সাংগঠনিক দিক থেকে বাংলাদেশের বড় সাফল্যগুলোর একটা, Absolutely. বিকজ এটা কিন্তু খুব কম দেশ কিন্তু এটা করতে পেরেছে। এটাই আমি বলার হ্যাঁ, চেষ্টা করছি, হ্যাঁ, যেটা এটা বিরাট ব্যাপার। এবং এই জন্য আমি মনে করি যে কারণে বাদশা ভাই এবং ইয়ার কথা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরের উপর আসলে আমি খুব বেশি ভরসা করতে পারি না। ওভার দ্য ইয়ার্স তাদের দেখে আইসিসি চেয়ারম্যান যিনি, তার বিরুদ্ধে অভিযোগ, মানে জিনিসটা আপনি চিন্তা করেন কোন জায়গায় উনি চেয়ারম্যান হয়ে বসে আছেন, হি ইজ টেকিং দ্য ডিসিশন, এবং তার বিরুদ্ধে পরিষ্কার মানে এক ধরনের কি বলা যায়, এক ধরনের কোর্টে আদালতে প্রমাণিত, ফলে খুব বেশি ভরসা করা যায় না। বাট তারপর আমি বাংলাদেশের ক্রিকেট প্রজেক্টে আমি কৃতিত্ব দিব এই কারণে যে পার্টিকুলারলি আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের সোশ্য কালচারাল যে কন্ডিশন, আমাদের দেশে বিচারের বাণীর যে অবস্থা, সেই তুলনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশরাফুল এবং ম্যাচ ফিক্সিং এর বিষয়ে স্পেশালি এই ক্রিকেট বোর্ড এবং স্পেশালি প্রেসিডেন্ট যে পার্টিকুলারলি যে স্ট্রং অবস্থান নিয়েছেন, আমি মনে করি যেটা খুবই প্রেজর দিই। এবং জাস্ট এই কারণে আমি একটু ভরসা পাই যে নিশ্চয়ই জিনিসটা এইটা মানে প্রপারলি করা, কারণ আমি যতটুকু জানি গতবার ওই সময়টাতে কিন্তু এই জিনিসটাকে অনেকভাবে কিন্তু অনেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছিল। বাট পার্টিকুলারলি বোর্ডের এবং বোর্ডের একজন দুইজনের মানে সিনিয়র মানে নেতৃস্থানীয় লোকের বা বোর্ড সভাপতি কঠোর অবস্থানের কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। ফলে এটা কিন্তু আমি মনে করি যে খুবই ভালো একটা বিষয়, এবং এই কারণে মনে করি যে এইটা অব্যাহত থাকবে, মিডিয়ার চাপও থাকবে, এবং ফলে তবে একটা জিনিস আমাদের মানতে হবে যে জিনিসটা কি, ইটস নট দ্যাট ইজি, মানে আপনি মানে এটা আসলে কি এত বড় গ্লোবাল ফেনোমেনা, এর রেকেটটা এত বড় যে একজন প্লেয়ার চাইলেও পারে না, মানে অবশ্যই এবং, সবাইকে এটা না involved বললে থাকতে পারি হবে। না, গেলবার ট্রাইব্যুনাল চলাকালীন কিছু কিছু ক্ষেত্রে এসিউর ফাইন্ডিংস কিংবা এসিউর পারফরমেন্সের কিছুটা ঘাটতি ছিল। BCB had engaged ACU, but if we go on to say that ACU তাদের মানে তারা নিজ থেকে খুব আসে। বেশি এফিশিয়েন্ট এবং কম্পিটেন্ট ছিল, সেটা বললে কিন্তু না, ভুল হবে। ACU There were some lapses on the Lapses, part of আমরা একটা বিরতির SME পরে একটা আবার হাস্যকর এসে এই সংস্থা আসলে। জিনিসগুলি আরেকটু আলোচনা করবো, একটা বিরতি। না আমি এখানে আজকের বাংলাদেশ নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাদশা ভাই, এই যে অঞ্চল ভিত্তিক যে দলগুলি, সেইগুলি আগেও আমি জানতে চেয়েছিলাম যে অঞ্চলের ক্রিকেটারগুলি তাদের প্রতি আলাদা কোনো আগ্রহ থাকার প্রয়োজন আছে কিনা, যাতে মানুষকে সম্পৃক্ত করা, ওই এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেও যদি কোনো ভূমিকা রাখতে পারতো, কারণ এটার সঙ্গে একটা বড় আর্থিক বিনিয়োগ আমরা দেখছি, সেই বিনিয়োগটার একটা জিনিস যদি ইনফ্রাস্ট্রাকচারে যেত, সেটা এখনো পর্যন্ত নাই, কিন্তু সেটা করার কোনো উদ্যোগ নেওয়া যায়। না উচিত ছিল, তাতে তাদের রংপুর টিম রংপুরে যদি করতে পারতো, এক খালি স্টেডিয়াম করলে তো হবে না, দেয়ার আর আদার ফ্যাসিলিটিস ইউ নিড দ্যাট, ইট উইল টেক লট অফ টাইম। এখন হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে শিখবে। কিন্তু আমার কথা হচ্ছে রংপুরের কিছু ছেলে থাকবে, আমার মনে হয় কিছু রংপুরের অর্গানাইজারকে নেওয়া উচিত, তারাও শিখুক, তারাও যদি টিমের সাথে থাকে হবে, নয় আমার আরও 1-2 লাখ টাকা বেশি খরচ হলো এদেরকে নিয়ে ঘোরাফেরা রাখা টাকা হোক, তারপরে ওদের ছেলেদেরকে সুযোগ করে দেওয়া প্র্যাকটিসে দেখার জন্য, যখন রংপুর টিম ইজ প্র্যাকটিসিং, যখন সিলেট টিম ইজ প্র্যাকটিসিং, বলে দিতে পারে যে এই স্কুলের থেকে তোমরা 10 জন ভালো ভালো ক্রিকেটার আছে, তোমরা পাঠাও মাঠে, লেট দেম কাম অ্যান্ড ওয়াচ, 2 ঘন্টা বা 3 ঘন্টা যতক্ষণই তারা প্র্যাকটিস করে। এইভাবে আপনার উদ্যোগ নিতে দেবে পরে, বিকজ আপনি ওইভাবে ওরা করতে পারবে না, বিকজ সিলেটে স্টেডিয়াম থাকলে সিলেটে টিম খেলতেছে কিন্তু সিলেটের প্লেয়ার নাই, বাট পরের দিকে হতে পারে যে দে মাইট ইনক্লুড সাম অফ সিলেটি প্লেয়ার্স। এটা একটা স্যাড জিনিস যে সিলেটের টিমে সিলেটের কোনো প্লেয়ার নাই, যেটা ইউ পয়েন্টেড আউট। মামুন ভাই, আজকে দেখেছি আমরা যে এটি নিয়ে সিলেটে থেকেও অনেক ক্রীড়ামোদী প্রশ্ন করেছেন এবং উষ্মা প্রকাশ করেছেন যে কেন কেউ কি খুঁজে পাওয়া গেল না। না, এটা যেটা হচ্ছে সিলেটে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের যে 2-3টা জায়গায় ইজম বেশি, আই এম ফ্রম সিলেট, তাহলে আমি জানি ওখানে ইজমটা অনেক বেশি, তাদের ইজম বলতে তারা অনেক বেশি ওন করে নিজেদের জায়গাটাকে। যেমন প্রথমবার বিপিএলে যেটা হয়েছিল, সিলেটের দল নিয়েছিল ওয়ালটন, তাদের বিরুদ্ধে কিন্তু সিলেটের মিছিল হয়েছে এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল এই কারণে যে সিলেট দল খুব খারাপ করছিল, ঠিক আছে। তো যাই, এখানে দেখেন মজার বিষয়টা কি, এই ওয়েতে যদি আসে তাহলে ইউ ক্যানট ফোর্স এনিবডি, কারণ এখানে তো কোনো আপনি বাধ্য করতে পারেন না। যেমন দেখেন মজার বিষয়, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার জুবায়ের, সে কিন্তু দল পায় নাই। এখন
এবং বোর্ড সভাপতিকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বললেন আমি তো ফোর্স করতে পারবো না। জিনিসটা যখন স্বাধীনতা থাকবে এবং ফ্র্যাঞ্চাইজি বেস হবে, এবং ফ্র্যাঞ্চাইজিরা আপনি যাই বলেন এখানে কারা, আমরা যদি দেখি তারা মূলত ব্যবসায়ী, তারা কেউ কিন্তু যে দীর্ঘ ক্রিকেট সংগঠক তা কিন্তু নয়। ফলে তাদের কাছে কিন্তু এগুলো বিষয় না, তারা দেখবেন যে তাদের টিম, তাদের ব্র্যান্ডিং এবং তাদের রেজাল্ট, এই তো। ফলে আপনি কাউকে ফোর্স করতে পারবেন না, কিন্তু তারপর কিছু ফোর্স করা উচিত ছিল। কিন্তু একই সঙ্গে কিন্তু খেলার মাঠের বাইরেও একটা ব্যাপার আছে যে মানুষকে এটার সঙ্গে সম্পৃক্ত করার একটা এখানে এখন সম্পৃক্ত sporting করার বিষয়টা দেখেন, সম্পৃক্ত করতে লাগে। তাহলে তো সিলেটের হোম গেমগুলো যদি সিলেটে হইতো মনে করেন, তাহলে সিলেটে প্লেয়ার না থাকলে এই কর্মকর্তারা ভাবতেন যে মানুষ দিবে একদম মানে দৌড়ানো, তখন তারা বাধ্য হতেন। এই বিবেচনা এখন নাই, কারণ সিলেটের দলে মালিক যারা তারা সিলেটি নন, সিলেটের সঙ্গে তাদের কোনো সংস্রব নেই, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, প্লেয়ার কেউ না সিলেটের নাম নিয়ে খেলছে। তাহলে মানে এটা কি হলো? তাই নামটা কিন্তু সিলেট ধরেন শাহরুখ খানও তো পশ্চিম বাংলার না, কিন্তু আচ্ছা না, এখন আইপিএল ইজ এ ব্যাড এক্সাম্পল। আমি সবসময় বলি আইপিএল ইজ এ ভেরি ব্যাড এক্সাম্পল। এবং মানে এই ক্রিকেটে যত বাজে জিনিস আসছে, ইন্ডিয়ান ক্রিকেটটা কি হয়েছে, আইপিএল হচ্ছে বেসিক্যালি বলিউড, ইন্ডিয়ার বলিউড এবং বিজনেসম্যান এবং ক্রিকেট। কারণ তারা দিল ক্রিকেটের অনেক টাকা, ফলে তারা আসতে চাইলো বলিউডের গ্ল্যামার দিয়ে, তিনটা মিশ্রণ ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে আইপিএল ইজ ফলিং। এখন আইপিএলে কিন্তু টিআরপি অনেক কমে গেছে, সেটা অন্য আলোচনা। আমি যেটা বলছি এখানে করা উচিত কি দেখেন, আইপিএল এর মতো জায়গায় যেখানে এত আমরা নষ্টতা এবং ভ্রষ্টতা আমরা দেখি, সেখানে কিন্তু দুইটা হোমগ্রাউন্ড প্লেয়ার রাখতে হবে, এরকম একটা কিন্তু বাইন্ডিংস মানে আছে তাদের। প্রথম নিলাম যখন হয় তখন ছিল। আরেকটা মজার জিনিস দেখেন, এই যে আমরা ইপিএল ইউরোপিয়ান ফুটবল লিগ টিক দেখি, দেখেন এগুলোতে কিন্তু কখনো করে এরকম হয় যে চেলসি একবার মাঠে নেমেছিল, কোনো ইংলিশ প্লেয়ার নেই। দুই দল, চেলসির আর্সেনাল একটা ম্যাচ মনে ছিল যে কোনো ইংলিশ প্লেয়ার ছিল না, কিন্তু তাদেরও কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা কি, যে আপনার 25 জনের স্কোয়াডে চ্যাম্পিয়ন্স লিগে 8 জন করে হোমগ্রাউন্ড প্লেয়ার থাকতে হবে, মানে তারা তাদের একাডেমিতে তৈরি হতে হবে। আমি এটা উদাহরণটা দিচ্ছি এই জন্য যে যেগুলোতে আমরা মনে করি যে কোনো জাতীয়তার ব্যাপার নাই, সেখানেও কিন্তু এগুলো আছে। ফলে আমাদের এখানে হোমগ্রাউন্ড প্লেয়ারের একটা 25 জন যেহেতু স্কোয়াডে কিন্তু এটা বাধ্যবাধকতা থাকতে পারতো যে 3 জন বা 4 জনকে তোমার নিতে হবে। এখন এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কি, আপনি যখন খেলাটা স্প্রেড করতে চান, প্লেয়ার এবং মানুষ দুটো তো রিলেটেড, তখন হবে কি হোমগ্রাউন্ড স্টারের আবেদনটা কার কাছে? হোমের দর্শকদের কাছে। সিলেটের একটা প্লেয়ারকে আমি নিব সিলেটের দর্শকদের উইন করার জন্য, তোমার সিলেটি তো বা চট্টগ্রামের একটা প্লেয়ার। কিন্তু মজাটা দেখেন, সেখানে হয় কি, আপনার যে খেলাটা হচ্ছে ঢাকা এবং চিটাগাংয়ে, দেখেন এটা কি আনফেয়ার একটা বিষয়। আর ঢাকার একটা টিম আছে, চিটাগাংয়ের একটা টিম আছে, ঢাকার চিটাগাং হোম টিমের অ্যাডভান্টেজটা পাবে, সিলেটের রংপুর তো সেটা পাবে না, তাদের সবগুলো খেলতে হবে এওয়ে ম্যাচে। ফলে এটা তো ডেফিনেটলি তার প্রতি অন্যায়। আমি যদি জাস্ট স্পোর্টিং পয়েন্ট দেখি, এটা তো তাদের প্রতি অন্যায়। তো এটা কোনো কথা হতে পারে? কেন হতে পারবে না? আপনি আমরা বলেন বাংলাদেশে মানে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়তো করতে পারবেন না, কিন্তু এই সমস্ত জায়গায় যেখানে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি প্লেয়ার, এবং যে সমস্ত প্লেয়াররা খেলতে আসেন, তারা যেভাবে আসেন, তারা তো এই দলগুলোর প্রতি ভালোবাসে আসেন, আর তারা টাকার জন্য আসেন। ভাড়াটা প্লেয়ার তারা কিন্তু ওইসব হোটেলে থাকা সম্ভব। এবং বাংলাদেশে এখন যেটা বললাম, আপনি সিলেটে যথেষ্ট ভালো হোটেল আছে। আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় তৈরি আছে, কারণ টেস্ট ম্যাচ তো খেলা না হলে তো তৈরি হবে না। আপনি যদি এখন বিপিএল এ নিতেন, তাহলে কি হতো, ওইখানকার ব্যবসাটা ডেভেলপ করতো, নেক্সট টাইম একটা হোটেল ডেভেলপ করতো। জিনিসগুলো কিন্তু এরকম হয়, শুধুমাত্র যে হবে তারপর আমি যাবো তা না, কখনো কখনো আমার প্রোঅ্যাক্টিভ হয়ে কিন্তু করতে হবে। এবং এই জায়গাটা আপনার মতামত জানতে চাইবো যে এটি আসলে আমরা একটা বলা যায় যে সুযোগ নষ্ট করছি কিনা, যে সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে সুযোগ বিপিএল এর মধ্যে পাওয়া। এই সুযোগটা অ্যাকচুয়ালি বিসিবির পক্ষ থেকে আসতে হবে, এবং এটা আমরা যুগ যুগ ধরে একটা জিনিস যেটা শুনে আসছি যে ডিসেন্ট্রালাইজেশন। আনলেস এন্ড আনটিল ক্রিকেট ইজ অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজড, আমরা এই যে আপনি যে কথাটা আমরা বলছি কেবলমাত্র একটা বিপিএল এর দ্বারা আমরা এটাকে ঠিক ওইভাবে আমরা হাইলাইট করতে পারবো না, এবং সেটার অ্যাডভান্টেজটা তো নেওয়া যাবে না যতদিন পর্যন্ত শুনছি আমরা যে এখন ডিসেন্ট্রালাইজ করার একটা চিন্তা ভাবনা কিংবা হয়তোবা তৎপর হবে। টিল সাচ টাইম আমার মনে হয় যে দিস উইল নট রিয়েলি বি অ্যান অল্টারনেটিভ অর আ সাবস্টিটিউট ফর যেটা আমরা বলছি যে লোকাল প্লেয়ার্স, হোমগ্রাউন্ড প্লেয়ার্স, কিংবা এই যে হোটেলস কিংবা এগুলা ইনফ্রাস্ট্রাকচার যদি প্রতিটা ডিভিশনে যদি তৈরি করা হয়, এই ইনফ্রাস্ট্রাকচারের সাথে কিন্তু আপনার অন্যান্য লজিস্টিক্সগুলো চলে আসছে। সে মনে করেন আপনার এয়ারপোর্টের কথা আমরা বলতে পারি, আমরা আপনার হোটেলের কথা বলতে পারি, এগুলোর সাথে সাথে কিন্তু আছে। কারণ আমরা সেটাই বলছি, আমরা যুগ যুগ ধরে শুনে আসছি দল দেওয়া হবে কি হবে না সেইটার একটা কিন্তু কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি থাকতো, তাহলে হয়তো এইটা অনলি ইউ ক্যান এমফাসিস কিংবা এটার উপরে আপনি জোর দিতে পারেন যতদিন পর্যন্ত আমরা বিকেন্দ্রীকরণ যদি না করা হয়। আমার মনে হয় তত এটা সহজ প্রক্রিয়ায় কিন্তু এটা হবে না, তখন আপনার নিয়ম অনুসারে এবং নিয়ম অনুযায়ী তখন হতে হবে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে সব এইসব নানান ধরনের প্রতিবন্ধকতা বা সত্ত্বেও বিপিএলটাকে যদি দর্শকের কাছে এবং সত্যিকারের অর্থেই একটা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে হয়, তাহলে কি করণীয় আছে খুব সংক্ষেপে আপনাদের তিনজনের কাছ থেকে জানতে চাইব। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটি বিরতিতে।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মামুন ভাই, জানতে চাইবো যে এইবারের বিপিএল নিয়ে আপনার প্রত্যাশা কি, কিভাবে এটাকে একটা সফল টুর্নামেন্ট করা যায়? প্রথম কথা হচ্ছে আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো যদি আমরা প্রতিহত করতে পারি তাহলেই সফল হবে। তো যাই হোক, আমি আসলে অনেক বেশি সমালোচনা করেছি বিপিএল এর, বাট নিশ্চয়ই এটা সবচেয়ে বড় কথা, এটা এখন একটা বাস্তবতা, আমাদের খেলতে হবে। কারণ যেহেতু টি-20 একটা বাস্তবতা, আমাদের ইন্টারন্যাশনাল টি-20 খেলতে হবে। সো টি-20 প্লেয়ার আমরা কোথা থেকে পাবো? আমাদের তো একটা ডোমেস্টিক লিগ করতে হবে, এবং যেটা কিন্তু মাঝখানে 1 বছর না হওয়াতে কিন্তু আমরা একটা শর্টেজও দেখতে পেয়েছি। ফলে আমি মনে করি যে আমাদের টি-20 প্লেয়ার তৈরির জন্য বিপিএল উইল বি এন আইডিয়াল জায়গা। দ্বিতীয় একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি এই যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে আমরা কিন্তু অনেক টাকা রোজগার করতে পারবো। সো ক্রিকেটে এই যে টাকাটা আসবে, সেই টাকাটা কিন্তু দেশের ক্রিকেটে যদি পজিটিভলি কাজে লাগানো যায়, ধরেন আমাদের ক্রিকেটের বিস্তারের জন্য, প্রসারের জন্য, ইয়াংদের জন্য, এই জায়গার জন্য তো টাকা দরকার। সো সেই টাকাটা কিন্তু আমরা এই টুর্নামেন্ট থেকে করতে পারি, যেটা ইন্ডিয়া, যে কাজটা ইন্ডিয়া করেছে, প্রচুর টাকা রোজগার করে তারা বিস্তারের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এটা হচ্ছে আরেকটা জিনিস। আর এইবার পার্টিকুলারলি এইবারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের ক্রিকেট এখন এক ধরনের প্রশ্নের মুখে, আমাদের এখানে বিদেশিরা ভিজিট করছে না, সেই সময় কিন্তু বিপিএল হবে, এবং বিপিএলে কিন্তু আপনি এই সমস্ত প্লেয়ারকে ঠেকায় রাখতে পারবেন না, বিকজ দে নিড মানি, ফলে দে উইল কাম। এবং যখন তারা আসবে, আসার মাধ্যমে যখন আমাদের এখানে খেলা হবে নির্বিঘ্নে, যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু প্রমাণিত হবে বাংলাদেশে অ্যাবসলিউটলি সেফ। ফলে এমনি তো আমি বললাম যে বাংলাদেশে বিপিএল এর উপযোগিতা, প্রয়োজনীয়তা আমি যতই সমালোচনা করি, আমারও মানতে হবে যে বিপিএলটা করতে হবে, এবং সেটা দিয়ে ইন্টারন্যাশনাল টি-20 জন্য আমাদের উপযোগিতা তৈরি করতে হবে। টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সামনে, ফলে এটা লাগবে। কিন্তু একই সঙ্গে এইবারের পার্টিকুলারলি এইবারের ক্ষেত্রে এই জিনিসটা বেড়ে যাচ্ছে যে আমাদের যেহেতু আমাদের নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে, বিদেশি প্লেয়ারে আসার কারণে, টুর্নামেন্টটা হওয়ার কারণে সেই নিরাপত্তা কিন্তু প্রশ্নটা চলে যাবে। ফলে পার্টিকুলারলি এই ইয়ারে, এই সময় বিপিএলটা আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজে লাগবে। আর সামগ্রিকভাবে বললে যে টি-20 প্লেয়ার তৈরি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে তো কাজ করছে আমাদের প্লেয়াররা, অনেক প্লেয়ার তৈরিও হয়েছে মানে বিপিএল খেলে। কিন্তু মূল জায়গাটা কি, আমার শেষ কথা হচ্ছে, আমি সবই চাই, কিন্তু আমরা 4-3 বছর আগে প্রথম বিপিএল যখন হয়, তখন আমরা বলেছিলাম যে সমস্ত কথা, পরে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি সেগুলো হয়নি বলে এই জিনিসটা হয়েছিল। ফলে আমি আশা করি যে এইবার আমরা সবাই খুব কশাস থাকবো, সবাই লোভটা একটু পকেটে ঢুকিয়ে রাখবো। টাকা রোজগার তো অনেক জায়গা আছে, ক্রিকেট থেকে এত বেশি টাকা রোজগার, মানে ক্রিকেট থেকে করেন, মানে ক্রিকেটটাকে বিক্রি করে করার দরকার নেই, ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করার দরকার নেই। যদি আপনি এটা করেন, দেন বিপিএল উইল বি ফাইন, আমরা প্লেয়ার পাবো, মানুষ এন্টারটেইন হবে, ফাইন, সবার জন্যই উইন উইন সিচুয়েশন। ইশতিয়াক ভাই, আপনার কাছ থেকেও জানতে চাই যে সুনির্দিষ্ট কোনো পরামর্শ আছে কিনা, বিশেষ করে বাংলাদেশি খেলোয়াড় এবং একই সঙ্গে বাংলাদেশের যারা কোচিং স্টাফ থাকবে, তাদেরকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা আলাপ করছিলাম যে অনেক নাকি সে সমালোচনা করেছে, সেও বলছে যে অনেক সমালোচনা করেছে, বাট আমার মনে হয় যে ওটাকে আমি ঠিক সমালোচনা বলবো না, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলেছে যে যতই আমরা ম্যাচ জিতি হারি, ম্যাচ যতই এক্সাইটিং হোক না হোক, প্লেয়ার যত রোজগার করুক না করুক, অন্তত ফিক্সিং কিংবা দুর্নীতি কিংবা রং ডুইংস যেন না হয়। আই থিঙ্ক হোয়াট হি হ্যাজ সেড, এর বেশি আমার বলার বেসিকলি কিছু নাই। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি মনে করি যে আমাদের যেগুলো আইকনস আছে, এটা না বললেই পারি না যে দে আর রেসপেক্টেড বলেই তারা আইকনস হয়েছে। দে আর রেসপেক্টেড বিকজ দে হ্যাভ, তাদের কিন্তু কোনো কন্ট্রোভার্সি নাই। কিন্তু আপনি যদি দেখেন অনেক বড় বড় দেশের অনেক প্লেয়ারের কিছু না কিছু কন্ট্রোভার্সিস থাকেই। সাকিবের একটা ছোটোখাটো ইয়ে হয়েছিল, সেটার পরেও আই থিঙ্ক হি হ্যাজ বিন এক্সাম্পলারি ইন এভরি উইচ ওয়ে। সো এই যে যারা আইকন হয়েছে, তারা শুধুমাত্র দেশে রেসপেক্টেড না, আমি আশা করব যে বিপিএল এই ধরনের, যেখানে দেয় সো মাচ মানি, অনেক কিছু এখানে আপনার দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা টাকা পয়সা থাকলে কিন্তু এক্সাম্পলটা যাতে সেট করে, এরা যে ধরনের একটা এক্সাম্পল সেট করেছে, আমার মনে হয় দিস উইল বি গুড ফর দি ইয়াংস্টার্স। এবং আমি আশা করব যে এটা শুধু বিপিএল এর সূত্র ধরে না, আমি আশা করব যে ইন্টারন্যাশনালি অলসো দে উইল বি জাস্ট অ্যাজ রেসপেক্টেড অ্যাজ দে আর রেসপেক্টেড ন্যাশনালি। যে বাদশা ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই। আমি চাচ্ছি বাংলা এই যে অ্যান্টি কারাপশন ইউনিট বাংলাদেশের লোকদের দিয়ে করানো উচিত। এটা আমার প্রথম ওদেরকে করার জন্য আমাদের অনেক এজেন্সি আছে, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আর আমি ইশতিয়াক আর মামুনের সাথে একমত যে ক্রিকেটের যেসব আগে ঘটনাগুলো হয়েছে, সেগুলো যেন ভবিষ্যতে না হয়, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএলে যারা অর্গানাইজিং কমিটিতে যারা আছে, ফ্র্যাঞ্চাইজ যারা আছে, যারা এই খেলায় পার্টিসিপেট করবে, আইকন প্লেয়ার্স অনেকে এর মধ্যে ইনভলভমেন্ট আছে। আমি তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, অ্যাটলিস্ট উই শুড নট বি চিটেড বাই ফিক্সিং এনিথিং। আমাদেরকে এটাকে ফেয়ার অ্যান্ড স্কোয়ার খেলতে হবে, আর আমাদের দেশের সুনাম যেন ভালো হয়। আরেকটা জিনিস আমি চাচ্ছি, বিপিএল এমন একটা এক্সাম্পল সেট করবে এবার, আমার ধারণা যে অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল আর গোইং টু টক
অনেকে বলে ইন্ডিয়ান আইপিএল আমি বললাম তো বাংলাদেশেও যদি আমরা সত্যিকারের ভাবে যদি আমাদের কিন্তু মন আছে, আমাদের সব কিছু আছে, আমাদের চরিত্রও আছে, কিন্তু আমরা পারি। কিন্তু কথা হচ্ছে দেখাটা হলো আসল জিনিস, আমরা চেষ্টা করলে কি না পারি। আমরা এটা দেখে এবার উইল শো দ্যাম দ্যাট আমরা কি পারি কি পারি না। আর আমরা ওই স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মানতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস। ট্রাফিক লাইটের মতো গ্রিন হলে গ্রিন যাবেন, লাল হলে আপনাকে থামতে হবে, এরকম কতগুলো আইন করে যদি দেই আমরা। আর আমরা যদি শাস্তির কথা তো জানেনই, শাস্তি কি আছে, এগুলো যদি রিমাইন্ডার করে দিতে পারি প্রত্যেকটা ইয়েকে, কাউকে ছাড় দেবো না আমরা। ইফ এনিবডি ডুইং রং থিংস হি শুড বি পানিশ। এইগুলো যদি এক্সাম্পলস আমরা সেট যদি করি, বিপিএল উইল বি নেক্সট বেস্ট টুর্নামেন্ট ইন 2020 টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি বাশার ভাই, ইশতিয়াক ভাই এবং মামুন ভাই, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও আশা করি যে বিপিএল একটা জমজমাট টুর্নামেন্ট হোক এবং মনে রাখার মতো টুর্নামেন্ট হোক। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।